অবশেষে নিয়ে নিলাম আইফোন 11। এই যে আমাকে ইউটার্ন নেওয়ার জন্য মামলা দিয়ে দিল, মামলা দিতে মানা করলাম, 500 টাকা নিয়ে নিচ্ছে এই যে এই সার্জেন্টটা। Hey guys, welcome back to my another new blog। এবং আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমি শুধুমাত্র একটা ফোনের জন্য কেন লং রাইড করে যশোর থেকে ঢাকা পর্যন্ত গেলাম এবং সেখানে যে কি করলাম এভরিথিং সবকিছুই দেখতে পারবেন আজকের এই ব্লগটিতে। সো অবশ্যই ব্লগটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আমি আজ একা যাচ্ছি না, আমার সাথে আমার একটি ফ্রেন্ড যাবে। সো সকাল সকাল আমি তার বাসার সামনে চলে আসি। আমাদের আগে থেকেই কথা ছিল যে আমরা সকাল 6টার দিকে বের হব। সো আমি 6টার দিকে এখানে চলে আসি ওর বাসার সামনে এবং ওকে নক দিই। ও কিছুক্ষণের মধ্যেই চলে আসে এবং আমরা কিন্তু এখান থেকেই রওনা দিব। তো এখন সময় হচ্ছে সকাল 6টা 10 এবং আমরা যশোর আরএন রোড থেকে মনিহারের দিকে যাচ্ছি। যেহেতু অনেক লং রাইড হতে যাচ্ছে তো তার জন্য আমাদের তেল নিতে হবে। চলে আসলাম মনিহারে এবং এই পাম্প থেকেই আমি তেলটা নিয়ে নিব, যেহেতু অনেক দূরে যেতে হবে, আমাদের ঢাকা পর্যন্ত যেতে হবে। এবং অনেকেই মনে করতে পারেন যে এত সকাল সকাল বের হওয়ার কারণ কি। আসলে আমরা আজকেই যাব এবং আজকেই ব্যাক করব, যেহেতু পদ্মা সেতু হয়ে গিয়েছে, আমরা ফার্স্ট টাইম পদ্মা সেতু দিয়ে যাব। সো অনেক এক্সাইটেড ছিলাম, যার কারণে সকাল সকাল বেরোনো, কারণ আমাদের ব্যাকও করতে হবে। আজকের দিনের প্ল্যান হচ্ছে আমরা ঢাকাতে যাব এবং সেখানে যেয়ে যমুনা ফিউচার পার্কে যেতে হবে, কারণ আমাদের যমুনা ফিউচার পার্ক থেকেই ফোনটা কিনতে হবে। আগে থেকেই কথা বলা আছে শোরুমের সাথে। তো সেখানে যেয়ে আমাদের ফোনটা কিনে দেন ব্যাক করতে হবে, এটাই হচ্ছে আমাদের কাজ। বাট ঢাকা কিন্তু যশোর থেকে অনেকটা দূর, কিন্তু বর্তমানে যেহেতু আমাদের ব্রিজ হয়ে গিয়েছে যার কারণে কিন্তু আমরা সকালে যে বিকালেও চলে আসতে পারি, বেশি সময় লাগে না। আমি আপনাদের দেখাবো যে আমি বাইক রাইড করে কতটুকু টাইমের মধ্যে ঢাকায় গেলাম, অর্থাৎ ঢাকায় যাওয়া পর্যন্ত কতটুকু টাইম লেগেছে আমাদের যশোর থেকে এবং আসতে কতটুকু টাইম লেগেছে সবকিছুই দেখতে পারবেন আপনারা। তো বর্তমানে আপনারা যদি যশোর থেকে পদ্মা ব্রিজ হয়ে ঢাকা পর্যন্ত যেতে চান তাহলে অবশ্যই আপনাদের নড়াইলের উপর দিয়ে যেতে হবে। বর্তমানে দেখতে পাচ্ছেন আমরা নড়াইলের দিকে যাচ্ছি এবং নড়াইল রোডটা কিন্তু বর্তমানে অনেক প্রশস্ত করার কাজ চলছে, যেহেতু এখানে 6 লেন হবে অনেকেই জানেন, যার কারণে অনেক গাছপালাও কিন্তু কাটা পড়ছে। এটাও কিন্তু একটা ব্যাড দিক এই রোডের জন্য। বাট আমি আশা করব যারা কর্তৃপক্ষ আছেন তারা অবশ্যই ভালোভাবে গাছটা লাগাবেন, কারণ গাছ ছাড়া কিন্তু আমাদের পরিবেশ অবশ্যই দিন দিন অনেক খারাপের দিকে যাচ্ছে। সেটা অবশ্যই আপনারা লক্ষ্য করছেন ইদানিং যে পরিমাণে গরম পড়ছে সব জায়গাতেই। তার জন্য আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব যে নিজ নিজ স্থান থেকে অবশ্যই আপনারা বৃক্ষরোপণ করবেন এবং বৃক্ষ নিধন রোধ করার ট্রাই করবেন। তো এখন আসি মূল কথায়, আমি কেন যশোর থেকে এত লং রাইড করে ঢাকায় যাচ্ছি শুধুমাত্র একটা ফোনের জন্য। অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে, তো আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। মেইনলি আমি যশোরে অনেক খুঁজেছি, আমি কিন্তু আমার মনের মতো একটা ফোন পাইনি, যে ফোনটা আমার দরকার মেইনলি সেই ফোনটা কিন্তু আমি পাইনি, যার কারণে কিন্তু আমি ঢাকায় যোগাযোগ করি এবং সেখানে আমি অ্যাভেলেবেল ফোনটা পেয়ে যাই। কিন্তু যেহেতু একটা ফোনের বিষয় অবশ্যই সেটা আমার দেখে নেওয়া উচিত, যার কারণে কিন্তু আমি লং রাইড করে ঢাকায় যাচ্ছি। না হলে কিন্তু আমি অনলাইনে নিয়েই নিতে পারতাম, বাট যেহেতু ফোন, যার কারণে কিন্তু আমি ঢাকায় চলে যাচ্ছি, শুধুমাত্র ফোনটা দেখে নিয়ে আসবো সবকিছু ঠিক আছে কিনা, এই জন্যই যাচ্ছি। আর একটি মেইন কজ হচ্ছে আমি বাইক রাইড করে কখনো পদ্মা ব্রিজ হয়ে ঢাকা পর্যন্ত যাইনি, যার কারণেই কিন্তু আমি অনেক এক্সাইটেড ছিলাম। তাই আর বেশি কিছু না ভেবে আমি কিন্তু বেরিয়ে পড়ি আমার বাইকটি নিয়ে ঢাকার উদ্দেশ্যে। এবং বর্তমানে দেখতে পাচ্ছেন আমরা গোপালগঞ্জে প্রায় চলে এসেছি। আমরা কিন্তু নড়াইল পার হয়ে গিয়েছি অলরেডি এবং নড়াইলের যে ব্রিজটা, সেই ব্রিজটা আমি দেখাতে পারলাম না, খুবই দুঃখিত, কারণ যখনই ব্রিজটার উপরে উঠেছি তখনই কিন্তু আমার ক্যামেরা অফ ছিল, আমার মনে ছিল না যে ক্যামেরাটা চালু করার জন্য। এবং দুঃখের সাথে আরেকটা বিষয় জানানো যাচ্ছে যে আমি কিন্তু পদ্মা ব্রিজ থেকেই গিয়েছি, কিন্তু পদ্মা ব্রিজের ভিডিওটাও আমার নিতে মনে নেই, যেটা আমি পরবর্তীতে কখনো যদি যাই এই দিকে অবশ্যই আপনাদের খুব সুন্দরভাবে ভিডিও করে দেখানোর ট্রাই করব। তো যশোর টু ঢাকা মাওয়া এক্সপ্রেস পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণে কর্মযজ্ঞ চলছে, রাস্তা উন্নয়নের কাজ, ট্রেন লাইনের কাজ দেখতেই পাচ্ছেন। চারিদিকে কিন্তু অনেক কাজ চলছে এবং রাস্তা উন্নয়ন, পাশে ব্রিজ তৈরি, নতুন নতুন দেখতে পাচ্ছেন ট্রেন লাইন তৈরি হচ্ছে এবং খুব দ্রুত এই কাজগুলো সম্পাদন হচ্ছে, যেটা লক্ষ্য করা গেল। এবং অদূর ভবিষ্যতে কিন্তু আমরা এখানে 6 লেন পেয়ে যাব, প্লাস ট্রেন লাইনও থাকবে, যার কারণে কিন্তু আমাদের ঢাকা যাতায়াত খুব সুবিধা হয়ে যাবে, খুব সহজ হয়ে যাবে। আমরা সকালে যে বিকালে ট্রেনেই চলে আসতে পারবো বা বাসেও এটা পসিবল বর্তমানে। এবং যশোরের নতুন উদ্বোধন হওয়া রেলওয়ে স্টেশন নিয়ে আমার একটি ভিডিও আছে, সেটাও আপনারা দেখে আসতে পারেন, আমি পিন কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো এখন বাজে সকাল 7:30 এবং আমরা গোপালগঞ্জ জেলা পার করে এসেছি। আমরা যাচ্ছি ভাঙা গোল চত্বরের দিকে, সামনেই কিন্তু ভাঙা এবং বাঁ দিকে হচ্ছে ফরিদপুর জেলা এবং সোজা গেলেই আমরা ঢাকার দিকে চলে যাব, অর্থাৎ পদ্মা ব্রিজের দিকে। এবং ঢাকা মাওয়া
মাওয়া হাইওয়ে এক্সপ্রেস যেটা রয়েছে সেটার দিকে। তো এখানে আমরা একটা ব্রিজ পেয়ে গেলাম। এই ব্রিজটাও কিন্তু অনেক বড়, এখানে গোপালগঞ্জের শেষের মাথার দিকে এই ব্রিজটার নাম আমি জানি না, আপনারা যদি কেউ জানেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আপনারা যতই গোপালগঞ্জ শহর থেকে বেরিয়ে ভাঙার দিকে আগাতে থাকবেন ততই কিন্তু আপনারা হাইওয়ে রোডটা দেখতে পারবেন। এখানে কিন্তু সবগুলো কাজই শেষ হয়ে গিয়েছে 6 লেনের এবং সম্পূর্ণটাই কিন্তু ঢাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেসের আন্ডারে, এবং এই সড়কটাই কিন্তু যশোর পর্যন্ত যাবে। এত বড় সড়ক কিন্তু হবে অবশ্যই একদিন, এবং যেটার কাজ কিন্তু অলরেডি চলছে। এবং এই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে নির্বিঘ্নে গাড়ি চলাচলের জন্য সব জায়গায় আমরা বড় বড় ব্রিজ দেখতে পেলাম এবং বড় বড় ফ্লাইওভারও দেখতে পেলাম, যাতে করে কখনোই কিন্তু আমাদের দাঁড়ানো না লাগে কোনো জায়গায়। তো অনেকেই মনে করতে পারেন আমি তো অনেক জোরে হাই স্পিডে গাড়ি চালাচ্ছি, আসলে দেখতেই পাচ্ছেন আমি যাচ্ছি মাত্র 70-80-তে, তার আগে কিন্তু বাস অনেক জোরে চলে যাচ্ছে, তাদের স্পিড লিমিট কিন্তু অনেক কম, তারপরেও কিন্তু তারা অনেক জোরে যাচ্ছে, যেহেতু হাইওয়ে এক্সপ্রেস এবং ওয়ান ওয়ে যার কারণে কিন্তু অনেক জোরে চালানো হচ্ছে। তারপরেও কিন্তু আমরা লিমিটের মধ্যেই আছি, বাট বাস বা প্রাইভেট এরা কিন্তু কোনো লিমিটের মধ্যে নেই। দেখতেই পাচ্ছেন সবাই একটা প্রতিযোগিতার মধ্যে আছে। তো আমি আপনাদের সাজেস্ট করবো যারা বাইক নিয়ে যাবেন তারা অবশ্যই কিন্তু সেফটি রাখবেন এবং বাইক অবশ্যই সাবধানে চালাবেন, কারণ আমিও কিন্তু 2বার অ্যাক্সিডেন্ট করতে করতে কিন্তু বেঁচে গিয়েছি। এই হাইওয়ে রোডেই একটা ছাগল চলে আসছিল, বুঝতেই পারছেন, এই রোডে না পিছনের রোডে, যার কারণে কিন্তু অনেক প্রবলেম হচ্ছিল, আমি অ্যাক্সিডেন্ট করতে করতে বেঁচে গিয়েছি। সো আমরা অলরেডি টোল প্লাজাতে চলে আসলাম, এটা হচ্ছে হাইওয়ে টোল প্লাজা, এখানে কিন্তু আপনাদের টাকা দিতে হবে হাইওয়ে ব্যবহার করার জন্য। তো আমি যখন গিয়েছিলাম তখন আমার কাছে বাইকের জন্য 20 টাকা রেখেছিল, বাট এটা বাড়তেও পারে কমতেও পারে, আই ডোন্ট নো আপনাদের কাছ থেকে কত নিবে। সো এখানে আমরা টোলটা ক্লিয়ার করার পরে আমরা এখান থেকে বেরিয়ে যাই, এবং এটাই কিন্তু মেইনলি আমরা ভাঙার দিকে যাচ্ছি, গোল চত্বরের দিকে, এবং তারপরেই হচ্ছে পদ্মা ব্রিজ। তো আমরা অলরেডি ইন করলাম ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে, এবং এই এক্সপ্রেসওয়েটা বাংলাদেশের সব থেকে সুন্দর এক্সপ্রেসওয়ে, এবং জীবনে একবার হলেও আপনারা বাইকে আসার ট্রাই করবেন এখানে, তাহলে কিন্তু এর সৌন্দর্যটা আপনারা বুঝতে পারবেন। তা না হলে কিন্তু বাসে বসে বা প্রাইভেটে বসে এটা বোঝার কোনো উপায় নেই যে এই এক্সপ্রেসওয়েটা কতটা সুন্দর। এবং এই সম্পূর্ণ এক্সপ্রেসওয়েটা বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে তৈরি হয়েছে, আমি তাদের স্যালুট জানাই, তারা খুব সুন্দরভাবে কাজটি সম্পাদন করেছে, এবং এই এক্সপ্রেসওয়েটা কিন্তু দেখতে আসলেই অনেক সুন্দর। এবং এটা একটি 6 লেনের এক্সপ্রেসওয়ে যেখানে অনেক ব্রিজ, ওভারপাস এবং ফ্লাইওভার রয়েছে, যার কারণে কিন্তু আপনাদের কোথাও দাঁড়াতে হবে না, এবং খুব সহজেই আপনারা এই এক্সপ্রেসওয়ে পার হয়ে পদ্মা ব্রিজ থেকে ঢাকায় চলে যেতে পারবেন। এবং দেখতেই পাচ্ছেন আমার স্পিডটাও কিন্তু অনেক বেশি এক্সপ্রেসওয়েতে, কারণ এখানে সম্পূর্ণটাই ফাঁকা ছিল, যেহেতু অনেক সকাল, যার কারণে কিন্তু আমি অনেক তাড়াতাড়ি যাওয়ার ট্রাই করছি। এবং ডান দিকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু রেলওয়ে স্টেশন একটা, এবং সেটাও কিন্তু খুব ভালোভাবে তৈরি করা হচ্ছে, এবং অনেক অনেক স্থাপনা আছে এই এক্সপ্রেসওয়ের আশেপাশে, যেগুলো আপনারা দেখতে দেখতে উপভোগ করতে করতে পদ্মা ব্রিজ হয়ে ঢাকায় চলে যেতে পারবেন। তো আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই এক্সপ্রেসওয়েতে কিন্তু প্রতিনিয়ত অনেক অ্যাক্সিডেন্ট হয়ে থাকে প্রতিদিন, যার কারণে কিন্তু অবশ্যই আপনারা অনেক সাবধানে বাইক চালাবেন, যারা বাইক নিয়ে আসবেন অবশ্যই, কারণ এখানে কিন্তু অনেক পরিমাণে বর্তমানে কিন্তু অ্যাক্সিডেন্ট হচ্ছে। যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছি বাইক রাইড করে, যার কারণে আমার মনে হচ্ছিল যে পথ যেন ফুরাচ্ছেই না, যার কারণে কিন্তু আমি অনেক জোরে জোরে বাইক চালাচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন 100-110 পর্যন্ত আমি চলে যাচ্ছিলাম, এবং সামনে কিন্তু দেখতে পাচ্ছেন এত এত কুয়াশার মতো, যেহেতু অনেক সকাল ছিল যার কারণে কিন্তু অনেক কুয়াশার মতো ছিল। তো প্রায় 2 ঘন্টা টানা বাইক রাইড করে আমার হাতের অবস্থা অনেকটাই কাহিল, অনেকটাই ব্যথা ব্যথা হয়ে গিয়েছে, যার কারণে আমরা একটু রেস্ট নিয়ে নিই, এই হাইওয়ের পাশেই একটা জায়গায় দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে নিই, এবং এখান থেকে আমরা পুনরায় আবার যাত্রা শুরু করব। আমার ফ্রেন্ড চালাবে, যেহেতু আমার হাতটা একটু ব্যথা ব্যথা করছিল, যার কারণে আমরা একটু রেস্ট নিয়ে 5 মিনিট এখান থেকে কিন্তু পদ্মা ব্রিজের দিকে যাব। এবং এখান থেকে পদ্মা ব্রিজ খুবই কাছে, আমার ফ্রেন্ড মাত্র 10-15 মিনিট বাইক চালিয়েছে এবং তারপরেই পদ্মা ব্রিজ চলে এসেছে। বাট ব্যাড লাক এটাই যে ক্যামেরাটা ভুল করে অফ ছিল, যার কারণে আর পদ্মা ব্রিজের ভিডিও করা হয়নি। দেন আমরা সরাসরি চলে আসি যমুনা ফিউচার পার্কে। এটাই হচ্ছে যমুনা ফিউচার পার্কের সামনের স্থাপনা, এবং এখান থেকেই আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত শপে, যেখান থেকে মেইনলি আমরা ফোনটা নিব, এবং যে উদ্দেশ্যে আমরা ঢাকাতে এসেছি, তো সেই উদ্দেশ্যের জন্য আমরা চলে যাই যমুনা ফিউচার পার্কের ভিতরে। এবং আমি জানি আপনারা সবাই যমুনা ফিউচার পার্ক চেনেন, এটা কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট মল অফ বাংলাদেশ, এবং দক্ষিণ এশিয়ার মধ্যে কিন্তু সব থেকে বড় শপিং মল এটাই। তো এখানে অনেক অনেক শপ আছে, যেগুলো কিন্তু এক্সপ্লোর করা একদিনে সম্ভব না। তো আমরা মেইনলি আমরা যেহেতু চিনি, আমরা যে শপ থেকে আমাদের মোবাইলটা কিনবো সেই শপের লোকেশনটা জানি, যার কারণে কিন্তু আমরা কিছু না ঘোরাঘুরি করে ডাইরেক্টলি লিফটে চলে আসি, এবং লিফটে এসে আমরা মেইনলি আমাদের শপে যে আগে মোবাইলটা দেখবো যে আমরা যেটা কিনতে চাচ্ছি সেটাই কিনা বা আমার পছন্দ হয় কিনা মেইনলি।
তো মোবাইল অ্যাক্সেসরিজ সেকশনটা হচ্ছে 4th ফ্লোরে যমুনা ফিউচার পার্কের। তোমরা সেখানেই যাচ্ছি এবং সেখানে যে অনেক যেহেতু দোকান রয়েছে তার মধ্যে থেকে আমাদের খুঁজে বের করতে হবে আমরা যে দোকান থেকে মেইনলি আমাদের ফোনটা দেখেছি, তো সেখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে। এবং যমুনা ফিউচার পার্কটি আসলে অনেক বড়, আপনারা যারা কখনো আসেননি তারা অবশ্যই এসে ঘুরে যাবেন, কারণ এই একটি শপিং মলেই আপনারা দেশি বিদেশি সকল ধরনের সকল প্রোডাক্টের দোকান পেয়ে যাবেন এবং এখান থেকে কিন্তু সবকিছু কেনাকাটা করতে পারবেন। তো 4th ফ্লোরে এসে আমরা খুঁজতে থাকি আমরা যে দোকান থেকে ফোনটা কিনবো সেই দোকানটার লোকেশন আসলে অনেক বড় জায়গা, তো যার কারণে খুঁজতে কিছুটা সময় প্রয়োজন এবং সবাই কিন্তু সব দোকান চেনে না, যার কারণে আমরা চলে আসি। দেখতে পাচ্ছেন আমরা যে দোকান থেকে কিনবো সেই দোকানের সামনে, এবং এই দোকানটার নামও আমি আপনাদের দেখিয়ে দিব এবং বলে দিব যে দোকানটার কি, এবং এখানে আপনারা সব ধরনের মোবাইলই অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এই দাদাটা যার সাথে আমি কথা বলেছিলাম ওভার দ্য কল যে আমার একটা ফোন প্রয়োজন আপনাদের কাছে আছে কিনা, সে আমাকে বলেছিল যে আছে এবং তার সাথেই মেইনলি আমি এসে কথা বলছি এবং সে আমার ফোনটা কিন্তু রেখে দিয়েছে, যে আমি যেহেতু তার কাছে কনফার্ম করেছি যে আমি আসছি, যার কারণে সে আমার সবকিছু বুঝিয়ে দিচ্ছে আসলে কি কি রয়েছে ফোনে এবং কিভাবে আপনি ব্যবহার করতে পারবেন সবকিছু দেখিয়ে দিচ্ছে। তো যমুনা পার্কের এই দোকানটিতে আপনারা সব ধরনের ইউজড এবং নিউ ফোন পেয়ে যাবেন, যেগুলো কিন্তু আপনারা খুব কম দামে এখান থেকে পারচেস করতে পারবেন। এবং এই শপের ওনার এবং এই দাদাটার ব্যবহার এতটাই ভালো যে আপনারা এখানে আসলে অবশ্যই কিনতে বাধ্য থাকবেন এমন আমার মনে হয়, এবং আমি অবশ্যই আপনাদের রেকমেন্ড করব এই দোকানটা যদি কিছু কিনতে চান এখান থেকে। অনেকেই বলতে পারেন যে আমি কেন আইফোন 11 নিই, বিকজ টাকা যেমন ভাই তেমনই নিতে হয়। টাকা আমার কম, তাই আইফোন 11 নিচ্ছি। এরপরে এবার আরও টাকা বেশি নিয়ে এসে আইফোন 14 প্রো ম্যাক্স নিয়ে যাবো এখানে। তো অনলাইনে ফোন আমি যেমন দেখেছিলাম ঠিক তেমনটাই পেয়েছি, যার কারণে কিন্তু আমি সবকিছু দেখে বুঝে এখান থেকে পারচেস করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন আমি এখন তাদের টাকা পেইড করব, আমি টাকার অ্যামাউন্টটা বলছি না কারণ এটা কিন্তু আপ ডাউন হতে পারে এই ফোনের দাম। তো এই দোকানের নাম হচ্ছে ফার্স্ট মোবাইল বিডি, বাই সেল অ্যান্ড এক্সচেঞ্জ, আপনারা এখানে এসে ঘুরে যেতে পারেন। আমি দেখলাম যে ক্যামেরায় এই ওনার কিন্তু তার ফোন আইফোন দেখাচ্ছে, আমি জানি না যে কেন সে আইফোন দেখাচ্ছে ক্যামেরায়, যাই হোক সে ইউজ করে মেইনলি তার জন্যই মনে হয় দেখাচ্ছে। সো আমি টাকা গুনতে ভুল করছিলাম, যার কারণে আমি আমার ফ্রেন্ডের কাছে দিয়ে দিই টাকাটা গোনার জন্য। তো এই শোরুমে আরেকটা ছেলে ছিল যে বারবার তার দিকে ক্যামেরা নিলে সে বাই হাই দিতেই থাকে, আই ডোন্ট নো কেন সে এরকম করে, বাট যাই হোক আমার কিন্তু এই শোরুমটা অনেক ভালো লেগেছে, তাদের ব্যবহার তাদের কথা, মেইনলি তারা যেটা বলেছিল আমাকে যে ফোনটা ভালো হবে এবং সেটা এসে দেখতেও পারেন আপনি, যার কারণে কিন্তু আমি এসে দেখে ভালো যেহেতু ছিল যার কারণে কিন্তু ফোনটা নিয়ে নিলাম এবং ফোনটা নিয়ে আমি বেরিয়ে যাচ্ছি যমুনা ফিউচার পার্ক থেকে। তো আমার ফ্রেন্ড বলে একটা গ্লাস কিনবে, সে গ্লাস দেখছে, এখানে অনেক গ্লাস ছিল এখানে, তো সে একটা গ্লাস নিয়ে নিল এখান থেকে, আমার পছন্দ হয়নি মেইনলি বাট সে নিয়ে নিল। যাই হোক তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আমাদের দুপুরে খাওয়া দাওয়া করতে হবে। তো আপনারা অনেকেই মনে করতে পারেন যে আমি কত টাইমের মধ্যে এখানে এসেছি, আপনারা জানলে অবাক হবেন যে আমি মাত্র 2.5 ঘন্টার মধ্যে যশোর থেকে ঢাকা চলে এসেছি, যেটা আমার কাছে একটি স্বপ্নের মতো ছিল। কারণ আমরা যারা যশোর বা খুলনাতে থাকি তারা ঢাকায় যাওয়ার যে কতটা দুর্ভোগ ছিল আগে আপনারা কিন্তু সবাই জানেন, কিন্তু বর্তমানে পদ্মা ব্রিজ এবং হাইওয়ে এক্সপ্রেসওয়ে হওয়ার পরে আমরা খুব সহজেই কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে ঢাকায় চলে আসতে পারি। এবং দেখতেই পাচ্ছেন দুপুর হওয়ার আগে আমার কেনাকাটা শেষ, এখন আমরা খাওয়া দাওয়া করে যশোরের উদ্দেশ্যে আবার বেরিয়ে যাব। অলরেডি আমরা কিন্তু যমুনা ফিউচার পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি এবং যমুনা ফিউচার পার্কের সামনে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে এখান থেকে আমরা অলরেডি বেরিয়ে পড়েছি যশোরের উদ্দেশ্যে। তো যাওয়ার আগে আমি আপনাদের কিছু টিপস দিতে চাই ঢাকার আসার ক্ষেত্রে বাইক নিয়ে। আপনারা যারা প্রথম ঢাকায় আসবেন বাইক নিয়ে অবশ্যই কিন্তু আপনারা বিভিন্নভাবে ধরা খেতে পারেন, যেমন ভিডিওর প্রথমে আপনারা দেখেছিলেন যে আমার কিন্তু অলরেডি 500 টাকা দেওয়া লাগছে এক সার্জেন্টকে, সে কিন্তু আমাকে ইউটার্ন নেওয়ার জন্যই মামলা দিয়ে দিচ্ছিল এবং আমি যেহেতু বলেছি যে মামলা দিয়ে না, যার কারণে আমার থেকে 1000 বা 2000 টাকা চাচ্ছিল, আমি 500 টাকা দিয়ে কিন্তু বেঁচেছি এখান থেকে। তো আপনারা নাও বাঁচতে পারেন। সো আপনারা যখন রাইড করবেন তখন চারিদিকে লক্ষ্য করে রাইড করবেন যাতে আপনারা কখনো ধরা না খান এখানে। এবং অবশ্যই এই ঢাকার আপনারা অলিগলি চিনবেন না বা অনেক রাজপথ চিনবেন না, তার জন্য আপনারা গুগল ম্যাপ ইউজ করতে পারেন। সবসময় গুগল ম্যাপ কাজ নাও করতে পারে, আপনারা আশেপাশের লোকজনের কাছ থেকে শুনে তারপরে কিন্তু আপনারা যাতায়াত করতে পারবেন। এবং ঢাকায় আসলে অবশ্যই আপনাদের ঢাকার জ্যামে পড়তেই হবে। তো আমরাও অনেক সময় জ্যামে পড়েছিলাম, বাট এটা ভালো লাগছিল না দুপুরের রোদে। তো যখনই ফাঁকা পাচ্ছিলাম তখনই ট্রেনে বেরিয়ে যাচ্ছিলাম, কারণ আমাদের দ্রুত পৌঁছতে হবে যশোরে, যেহেতু দুপুর হয়ে গিয়েছে। তাই আমরা ঠিক করি আমরা ঢাকা থেকে কোনো খাওয়া দাওয়া করবো না, আমরা মাওয়াঘাটে গিয়ে খাওয়া দাওয়া করে দিন যশোরে চলে যাবো। সো যে কথা সেই কাজ, আমরা মাওয়াঘাটে চলে আসি এবং সেখানে খাওয়া দাওয়া করে যশোরে চলে যাই। সো ভিডিওটি এই পর্যন্তই আজকে। আপনারা যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে আমাকে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের। অবশ্যই আপনারা যারা ঢাকায় আসবেন এই রুলগুলো মেনে চলবেন, না হলে প্রবলেম হতে পারে বাইক রাইডের ক্ষেত্রে। এ পর্যন্ত ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।